এদিকে দিল্লি সফর বাতিল করে ফেঁসে গেলেন তারেক রহমান। ভারতের আসল রূপ দেখানো শুরু। হঠাৎ একই বললেন রণধীর জয়সওয়াল, সেপ্টেম্বরেই ফিরছেন শেখ হাসিনা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার প্রথম দিনই কাঙ্ক্ষিত তথা পাক জামাতির রাজাকারের বাচ্চাদের একেবারে পরিচয় খাওয়া লাগার মতো যে বক্তব্যটা দিয়েছিলেন, সেই বক্তব্যের বাস্তবায়ন এখন বিদ্যুতের গতিতে এগিয়ে চলছে। তারেক দিল্লির কাছে অনুরোধ জানাইছেন, আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ সভানেত্রী বা শেখ হাসিনা তিনি প্রত্যাবর্তন করবেন, আসবেন, তাহলে আমাকে 5 বছরের গ্যারান্টি দিতে হবে। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের চরম হুঁশিয়ারি, তারিখের দিল্লি সফরকে বাতিল। দীর্ঘ নীরবতা ভেঙে এবার এই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার একটিমাত্র মন্তব্যে এখন তোলপাড় দুই দেশের রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন না, এরকম জটিলতা যখন তৈরি হয়েছে, জটিলতা যখন চলছে, তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো ঝাঁঝালো কথা বলল। এই প্রথমবারের মতো তারা বেশ শক্ত শব্দ, শক্ত বাক্য প্রয়োগ করলো। এত কিছু পর ভারতে কেন নরেন্দ্র মোদীকে শেষমেশ আব্বা ডাকতে হলো? কেন শেষমেশ ভারতের পা চাটতে হলো? কদিন আগে বলেছিলাম, গদি বাঁচাইতে হইলে, জনরোষ থেকে বাঁচতে চাইলে ভারত যেতেই হবে, কোনো বিকল্প পথ নাই। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতির আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার প্রথম দিনই কাঙ্ক্ষিত তথা পাক জামাতির রাজাকারের বাচ্চাদের একেবারে পরিচয় খাওয়া লাগার মতো যে বক্তব্যটা দিয়েছিলেন, সেই বক্তব্যের বাস্তবায়ন এখন বিদ্যুতের গতিতে এগিয়ে চলছে। নতুন নতুন রাস্তা আরো বেশি শক্তিশালীভাবে প্রসারিত ও উন্মোচিত হচ্ছে। সম্প্রতি দিল্লি সফরকে কেন্দ্র করে ফেসিস তারেক শুধু লেজে গবরেই গুমাখে নাই, আর পুরো শরীরের মধ্যেও গুমাইকে ফেলাইছে। 23 তারিখ তিনি সফরে যাবেন, সেটা কনফার্ম করার পরেই দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে তিনি আসবেন, তাকে এইভাবে সম্মান জানানো হবে, সেইভাবে রাষ্ট্রপতি ভবনকে প্রস্তুত থাকার নির্দেশনা। এর একটু পরেই সেটি কেন ডিলিট করে দেওয়া হলো? কারণ একটু পরেই এবার ফেসিস তারেক দিল্লির কাছে অনুরোধ জানাইছেন, আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ সভানেত্রী বা শেখ হাসিনা তিনি প্রত্যাবর্তন করবেন, আসবেন, তাহলে আমাকে 5 বছরের গ্যারান্টি দিতে হবে যে 5 বছর আমি নির্বিঘ্নে যেন সরকার চালাইতে পারি, আমার সরকার চালানোতে যেন আওয়ামী লীগ কোনো ডিস্টার্ব না করে, এই নিশ্চয়তা আমাকে দিতে হবে। সাথে সাথেই তার ফোনটা কেটে দিয়ে মুছে ফেলা হলো রাষ্ট্রপতি ভবন থেকে যে নোটিশ জারি করা হয়েছিল, যে তথ্যটা আপনারা পেয়েছিলেন সেটি। তার একটু পরেই দক্ষিণ এশিয়ার তথা ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর সাহেব তাই ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে এই বিষয়টি একটু জানতে চাইলেন। তিনি সবকিছু জানার পরে শুধু একটা মুচকি হাসি দিয়ে তিনি বুঝাইলেন যে পররাষ্ট্র নীতিতে আক্কেল মারি জ্বালায় নাই, একেবারে একটা দুধের বাচ্চার পরিচয় দিল ইন্টারপাস ফ্যাসিস্ট তারেক। এখন মাঝপথে কি হবে জানেন? দেশের কিছু সাধারণ জনগণের বিপদ এবং দেশের জন্য অন্ধকার আসন্ন। এইবার আসেন, ভারতের নতুন হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রথম যেদিন সড়ক পথে প্রবেশ করলেন, সেদিন কিন্তু তার একটা বক্তব্যকে কেন্দ্র করে রাজাকারের বাচ্চা উগ্র জঙ্গিরা রাস্তায় নাইমা তার বিরুদ্ধে একটা প্রতিবাদ করেছিল। মনে আছে তিনি প্রথম দিনে কি বক্তব্যটা দিয়েছিলেন? গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছিলেন, এক আকাশ এক বাতাস, আমাদের ওখানে আছে 140 কোটি জনগণ আর এখানে আছে 20 কোটি জনগণ, এই মোট 160 কোটি জনগণ। আমরা একে অপরের পরিপূরক তথা ইস্পাতের মতো কঠিন বন্ধুত্ব বা ভাই ভাইয়ের সম্পর্ক। তিনি এও বললেন, আমি তো আকাশ পথে আসি নাই, আমি সড়ক পথে চলে এসেছি। এখন প্রশ্ন কি জাগে না যে এই যে দুই দেশের 160 কোটি জনগণ, এখন এই 160 কোটি জনগণের মধ্যে যে রাজাকারের বাচ্চা, উগ্র জঙ্গি সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী জিন্নাহর অবৈধ বীর যে জন্ম নেওয়া যে পাক মিলিটারির বাচ্চা, বিহারির বাচ্চা তথা হাতে গোনা 40 থেকে 50 লাখের যে পরিমাণটা আছে, ওরা কি 140 কোটি জনগণের মধ্যে থাকতে পারবে? সরি, 160 কোটি জনগণের মধ্যে ওরা কি বসবাস করতে পারবে? এই 160 কোটি জনগণ কি এই 50 লক্ষ বিহারি রাজাকারের বাচ্চা স্বাধীনতা বিরোধী এই সন্ত্রাসী জঙ্গিদেরকে মেনে নেবে? এই কারণেই কিন্তু সেদিন তারা তার বিরুদ্ধে প্রতিবাদ, অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে সেই ধরনের বক্তব্য তিনি দিতে পারেন না। এক আকাশ এক বাতাস, এই 140 কোটি, এই 20 কোটি 60 কোটি সব এক, এই একটা ইস্যু নিয়ে রাজাকারের বাচ্চারা কেন সেদিন প্রতিবাদ মুখর হয়েছিল, মিছিল করেছিল? এইবার বুঝতে পারছেন, কম্পনটা ওদের এরই মধ্যে শুরু হয়ে গেছে, শান্তির পথ বন্ধ হয়ে গেছে। মনে রাখবেন, কেউ কখনো কাউকে আঘাত করে
বা অপমান করে জিততে পারে না, বরঞ্চ যত বড় সমস্যাই হোক না কেন আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধান সম্ভব। আর এইখানে তো ভাই দুইটা দেশ জাহাজ আর নৌকা, অপ্রিয় হইলে এই বাস্তবতাটা তো মেনে নিতে হবে। নৌকা যে চালায় সেই মাঝে যদি জাহাজের ড্রাইভারে বলে এ সাইড দাও না তোর সামনে লাগাইয়া দিলাম। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সাহেবের একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে, কথোপকথন অনুষ্ঠানে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব যুক্ত হয়ে তিনি একটা কথা বলেছিলেন। তিনি স্বীকার করেছিলেন বিএনপির মধ্যে দুইটা শক্তি কাজ করে। একটা হচ্ছে রাজাকারের বাচ্চা যেগুলো আছে, স্বাধীনতা বিরোধী বাচ্চাগুলো বিএনপির মধ্যে যেগুলো আছে এই একটা, তথা জাপাক জামাতি পাকিস্তানি যেগুলো আছে বিএনপির মধ্যে ওই একটা শক্তি। আর একটা শক্তি হচ্ছে এই দেশি মিলিটারি যেটা শক্তি দ্বারা পরিচালিত হয়। এই দুইটা শক্তি বিএনপির মধ্যে কাজ করে। এখন ফজলুর রহমান ওই বাংলাদেশে থাকাতে মিলিটারি শক্তিটা, এই কথাটা উনি স্বীকার করে নাই। নট সামান্য কিছু বিতর্কিত, তারা অনেক সময় বিতর্কিত কর্মকাণ্ডের সাথেও জড়িত এমন কিছু বীর মুক্তিযোদ্ধাগণেরাও এই সংগঠনের সাথে আছে। ফজলুর রহমান সাহেব সেদিন তার ওই কথোপকথন অনুষ্ঠান আপনারা দেখবেন, পান্না সাহেবের ইউটিউব চ্যানেলে এখনো আছে। তিনি এও বলেছেন বিএনপি যদি এই জায়গা থেকে বের হইতে না পারে তাহলে আগামীতে তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। যে পরিণতি এখন এই দেশে, ওই যে বললাম দুই দেশ মিলে 160 কোটি জনগণ যদি এই 50 লক্ষ বিহারি স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জঙ্গি এবং সন্ত্রাসী এদেরকে যদি তাদের মধ্যে রাইখে বসবাসের সুযোগ দেয় তাহলে দিবে, আর না হলে এই 50 লাখের পরিণতি কি হবে? এবং এই 50 লাখের মধ্যে যখন বিএনপির ওইগুলা ঢুইকা পড়বে তাদের পরিণতি। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের চরম হুঁশিয়ারি, তারেকের দিল্লি সফরকে বাতিল। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারেক রহমানের দিল্লি সফরটা বাতিল হয়ে গেল। ঢাকা এক প্রকার একগুঁয়ে ভাব নিয়ে আছে। আসলে এক পা এগুচ্ছে দু পা পিছুচ্ছে, এইভাবে সমীকরণটা ঘটছে। আসলে একটি গোষ্ঠী চাইছে না যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বাভাবিক হোক। এখানে একটা অস্থিতিশীল পরিবেশ জিয়ে রাখবার জন্য এবং এখানে ভারত বিরোধী একটা রাজনীতি আছে, সেই রাজনীতিটাকে জীবিত রাখবার জন্য তারেক রহমানের ভারত সফর নিয়ে একটি পক্ষ নাটক করছে। আর এই নাটকে তারেক রহমান বা সরকার পা দিচ্ছে। ঢাকা ও দিল্লির মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবার এক অভূতপূর্ব মোড় নিয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিএনপি সরকারের জোরালো দাবি আর তার বিপরীতে ভারতের স্পষ্ট কূটনৈতিক অবস্থান, সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতির তাপমাত্রা এখন তুঙ্গে। এর মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। তিনি কি আদৌ দিল্লি যাচ্ছেন, নাকি জটিল এই সমীকরণে ঢাকার পদক্ষেপে থামতে চলেছে দ্বিপাক্ষিক সম্পর্কের চাকা? দীর্ঘ নীরবতা ভেঙে এবার এই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার একটিমাত্র মন্তব্যে এখন তোলপাড় দুই দেশের রাজনৈতিক মহল। গতকাল নয়াদিল্লিতে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের আলোচনা সভায় ভারত বাংলাদেশ সম্পর্ক এবং শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি নিয়ে সরাসরি প্রশ্ন করা হয় ভারতীয় বিদেশমন্ত্রীকে। বিএনপি সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বারবার যে চাপ সৃষ্টি করা হচ্ছে সে বিষয়ে দিল্লির দৃষ্টিভঙ্গি ঠিক কি? জয়শঙ্কর অবশ্য কোনো সরাসরি মন্তব্য বা তর্কে জড়াননি, তবে অত্যন্ত কূটনৈতিক ও তাৎপর্যপূর্ণ ভাষায় একটি চরম বার্তা দিয়েছেন। জয়শঙ্কর স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পারস্পরিক স্বার্থ রক্ষার পরীক্ষায় পাশ করতে হয়। তিনি স্পষ্ট ব্যাখ্যা করে বলেন, প্রতিবেশীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে কি আলোচনা হচ্ছে তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা সমীচীন নয়। তবে এমন একটি পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন যা দুই দেশের জন্যই সমানভাবে ফলপ্রসূ হবে। ভারতীয় বিদেশমন্ত্রীর এই মন্তব্যকে আন্তর্জাতিক বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। নিজের কূটনৈতিক অবস্থান ব্যাখ্যা দিতে গিয়ে জয়শঙ্কর আরো বলেন, আমি অত্যন্ত বাস্তববাদী। আমাদের প্রতিবেশীরা শুধুই ভারতের স্বার্থ রক্ষা করে কাজ করবে এমনটা আমি কখনোই আশা করি না। ঠিক তেমনি আমরা যেমন তাদের যুক্তিসঙ্গত স্বার্থকে স্বীকৃতি ও সম্মান দেব, আমরাও প্রত্যাশা করব তারা আমাদের স্বার্থের প্রতি সম্মান দেখাবে। এই দ্বিপাক্ষিক বোঝাপড়াটা নিশ্চিত হয়ে গেলে যে কোনো সম্পর্ক মসৃণভাবে এগিয়ে চলে। আর এই নিয়ম শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, ভারতের সব প্রতিবেশী রাষ্ট্রের জন্যই সমানভাবে প্রযোজ্য। জয়শঙ্করের এই মন্তব্যের মূল বার্তাটি অত্যন্ত পরিষ্কার। ভারত তাদের জাতীয় ও কূটনৈতিক স্বার্থকে কোনোভাবেই বিসর্জন দেবে না এবং বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকেও সমপরিমাণ সম্মান ও নমনীয়তা আশা করছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আগামী মাসে নয়াদিল্লিতে বসতে চলেছে আন্তর্জাতিক জোট ব্রিক্স এর হাই প্রোফাইল সম্মেলন। উল্লেখ্য, বাংলাদেশ এই জোটের স্থায়ী সদস্য না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী বিমস্টেকের সভাপতি হিসেবে এই সম্মেলনের আউটরিচ সেশনে আমন্ত্রণ পেয়েছেন। শুধু ব্রিক্স সম্মেলনই নয়, একই সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের জন্য তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি এই আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে যাবেন? আন্তর্জাতিক বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী এই সফরের ইতিবাচক ও নেতিবাচক সব সম্ভাবনা খতিয়ে দেখতে ঢাকা এবং দিল্লি ব্যাক চ্যানেল বা ঘুরপথে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে সম্পর্কের বরফ এখনো পুরোপুরি গলেনি। অন্যদিকে ঢাকার অবস্থানও বেশ কড়া। সম্প্রতি বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির এই সফর নিয়ে সরকারের চিন্তা ভাবনা প্রকাশ করেছেন। তারেকের দিল্লি সফর নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন থাকলেও হুমায়ুন কবির পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যদি সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি না হয় তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা একেবারে ক্ষীণ। উপদেষ্টা আরো দাবি করেন, সুনির্দিষ্ট জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে ঢাকা আপাতত কোনো তাড়াহুড়া করতে চাইছে না। শেখ হাসিনার রাজনৈতিক কার্যকলাপ এবং তাকে আশ্রয় দেওয়া নিয়ে তীব্র আপত্তি রয়েছে বাংলাদেশের বর্তমান সরকার ও শাসক দল বিএনপির। ঢাকার মূল ক্ষোভের কারণ হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে সেখান থেকেই বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। গত 5ই অগস্ট দিল্লির একটি অভিজাত ক্লাব থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করার ঘটনায় ঢাকার ক্ষোভের আগুনে যেন ঘি পড়েছে। বাংলাদেশের দাবি, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে এই ধরনের রাজনৈতিক তৎপরতা দুই দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্কের পরিপন্থী। যদিও ভারতের বিদেশ মন্ত্রক প্রথম থেকেই এই অভিযোগ খণ্ডন করে আসছে। দিল্লির পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, শেখ হাসিনার ব্যক্তিগত বক্তব্য বা সাংবাদিক বৈঠকের সঙ্গে ভারত সরকারের কোনো রকম যোগাযোগ বা সম্পর্ক নেই। দুই দেশের যখন এমন পাল্টা বক্তব্য চলছে, তখন নেপথ্যে আসলে কি ঘটছে? নেপথ্যে যেটি ঘটছে, আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশে একটি শ্রেণী এবং বিদেশি শক্তিরও একটি শ্রেণী কোনোভাবেই চায় না যে প্রতিবেশীর সঙ্গে একটা চমৎকার সম্পর্ক হোক। তারাই প্রতি পদক্ষেপে পেছন থেকে টেনে ধরছে, আর ভারত বিরোধী রাজনীতি তো এখানে জারি আছেই। কিন্তু এর পরেও তারেক রহমান ভারত যাওয়ার একটা উদ্যোগী হয়েছিলেন এবং ব্রিক্সকে এড়ানোর কারণ কি আপনারা অবশ্যই জানেন। আমরা বিভিন্ন সময় আলাপ করেছি যে ব্রিক্স হচ্ছে একটি মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী জোট। এই জোটের সম্মেলনে গিয়ে তারেক রহমান, মার্কিন আশীর্বাদ পুষ্ট সরকার প্রধান তারেক রহমান মার্কিন দৃষ্টিতে যাতে কোনো খারাপ ইয়েতে না পড়েন, এই জন্য ব্রিক্সকে এড়িয়ে আগেই যাবার পরিকল্পনা করেছিলেন। এখন বলবেন যে চীন সফরও তো মার্কিন দৃষ্টিতে খারাপ, চীনে তো গেলেন। ঠিক তেমনি এর মধ্যে যেহেতু যাওয়ার কথা ছিল, যাওয়াটা এই মুহূর্তে বলা যায় এক প্রকার স্থগিত। এই 2-1 দিনের মধ্যে যাওয়ার কথা ছিল, এমনকি আজকে রাতে ডিনার করবার কথাও ছিল দিল্লিতে, কিন্তু সবকিছু আপাতত স্থগিত। এখন স্থগিত যেহেতু, ব্রিক্সকে এড়িয়ে যাওয়াটা স্থগিত, কিন্তু আমরা শেষ মুহূর্তে এমনটাও দেখতে পারি যে ব্রিক্স সম্মেলনেই যাচ্ছেন। যেভাবে চীনে গেছেন, মার্কিনীদের ক্ষুব্ধ করে যেভাবে চীনে গেছেন, ঠিক তেমনি এমনটাও ঘটতে পারে শেষ মুহূর্তে, শেষ সময়ে যে ব্রিক্সের আউটরিচ সম্মেলনেও তারেক রহমান যাচ্ছেন। প্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে একদিকে শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবি এবং অন্যদিকে ভারতের সার্বভৌম স্বার্থ ও নিরাপত্তা, এই দুই জটিল সমীকরণের মাঝখানে দাঁড়িয়েছে ঢাকা দিল্লির ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক। জয়শঙ্করের পারস্পরিক স্বার্থ রক্ষার পরীক্ষা সংক্রান্ত বার্তার পর তারেক রহমান কি ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন? প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন না, এরকম জটিলতা যখন তৈরি হয়েছে, জটিলতা যখন চলছে, তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো ঝাঁঝালো কথা বলল এই প্রথমবারের মতো। কিন্তু ইস্যুটা আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর নয়, ইস্যুটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা যে সৌদি সামরিক জোটে যোগ দিয়েছি সেটাকে কেন্দ্র করে, এবং সেটাকে ভারত খারাপ দৃষ্টিতে দেখছে, নেগেটিভ দৃষ্টিতে দেখছে। সেই কথাটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মুখ দিয়ে একেবারে তির্যকভাবে উচ্চারিত হলো। এবং আমরা দেখেছি যে গত 2 বছরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কখনোই কোনো তির্যক মন্তব্য করেনি বাংলাদেশ সম্পর্কে। আকারে, ইঙ্গিতে, কৌশলে তারা নানাভাবে সফট ওয়ার্ড ব্যবহার করে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এবার প্রথমবারের মতো তারা বেশ শক্ত শব্দ, শক্ত বাক্য প্রয়োগ করলো। এতে করে মনে হচ্ছে যে বাংলাদেশের সৌদির দিকে ঝুঁকে যাওয়া এবং সৌদি জোটে যোগ দেয়া, এটা ভারতের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাতে কি আমাদের কোনো যায় আসে আদৌ, নাকি এই ভারতের মাথা ব্যথার কারণ আমাদেরকে অনেক বেশি ভোগাবে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রথমবারের মতো যে কঠিন কথার প্রসঙ্গে বলছিলাম সেই কথাগুলো উচ্চারণ করলেন। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি, রণধীর জয়সওয়াল। কিভাবে নজরদারিতে রাখছে? পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহ প্রকাশের বিষয়টি নয়াদিল্লি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। পাকিস্তান, সৌদি, তুরস্ক, এই ব্যাপারে তিনি বলছেন যে পশ্চিম এশিয়ার ঘটনাবলীর ওপর নিবিড়ভাবে নজর রাখছে নয়াদিল্লি।
অর্থাৎ ব্যাপারটা তারা পজিটিভলি দেখছে না। ANI এর খবরে বলা হয়েছে, নয়াদিল্লিতে আয়োজিত শুক্রবারে যেটা আয়োজন করা হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ত্রিপক্ষীয় এই প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এই কথা বলেছেন। অর্থাৎ এখনো বাংলাদেশ চুক্তি করেনি, আগ্রহ প্রকাশ করেছে। এতেই ভারত উদ্বেগ প্রকাশ করছে এবং তাদের উদ্বেগ বলে দেয় যে বাংলাদেশ যদি এই সামরিক জোটে যায় তাহলে সেটা ভারত ভালোভাবে দেখবে না। ভারত যদি ভালোভাবে না দেখে আদতে আমাদের কি কোনো যায় আসে? আমরা কি ভারতের চাইতে কম শক্তিশালী দেশ? ভারতের সঙ্গে যে কোনো সময় যদি আমাদের লেগে যায় তাহলে আমরা ডক্টর ইউনূসের আমলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই ইয়ারগান দিয়ে যে বন্দুক চালানো শিখিয়েছেন হাজার হাজার যুবকদের প্যারামিলিটারি বানানোর জন্য, সেই প্যারামিলিটারি ফোর্স ইতিমধ্যে হয়তো আমরা লক্ষ লক্ষ বানিয়ে ফেলেছি। সুতরাং ভারত আমাদের সঙ্গে লাগতে আসলে তো পারবে না। যতই পরমাণু শক্তিধর দেশ হোক, যতই সামরিক শক্তিধর দেশ হোক, বাংলাদেশের একজন প্যারামিলিটারি এবং তিনি যদি জুলাই যুদ্ধের মতো এত বড় যুদ্ধ করে অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন যদি ইতিমধ্যেই, তাহলে তার সামনে 100 ইন্ডিয়ান আর্মি কি দাঁড়াতে পারবে? আমার মনে হয় দাঁড়াতে পারবে না। এবং সেই আত্মবিশ্বাস আমাদের থাকা উচিত। এবং আমার মনে হয় যে এরকম যদি একটা যুদ্ধ বাঁধে তাহলে সেই যুদ্ধের সামনে অস্ত্র হাতের সামনে নেতৃত্ব দেবেন নিশ্চয়ই ডক্টর ইউনূস এবং তার বাহিনী মোকাবেলা করবে ভারতের সঙ্গে যে কোনো ধরনের ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জন্য তারাই যথেষ্ট। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। রণধীর জয়সওয়াল বলছেন, আমরা পশ্চিম এশিয়ার ঘটে চলা ঘটনাবলীর উপরে নিবিড়ভাবে নজর রাখছি, তাতে আমাদের কিছুই যায় আসে না। এই মুহূর্তে আমার এটুকুই বলার আছে, তবে নির্দিষ্ট এই চুক্তিটির কথা বললে ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপরে এর কী প্রভাব পড়তে পারে তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এটাকে নিয়ে ভারত তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ভারত তার জাতীয় স্বার্থ সুরক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। এই যে সব ধরনের পদক্ষেপ নেবে, এটাও কিন্তু এক ধরনের হুমকি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সম্প্রতি এক সাক্ষাৎকারে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ঢাকার আগ্রহের কথা প্রকাশ করার পরপরই ভারতের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসলো। আমরা কেবল আগ্রহ প্রকাশ করেছি, তাতে ভারত তেলে বেগুনে জ্বলে উঠেছে। অথচ ঠিক সেই সময়ে এটা হলো যখন আমাদের প্রধানমন্ত্রীর সফরটা প্রায় বাতিল হয়ে গেছে বলেই মনে হচ্ছে। একই ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে পৃথক এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই মুহূর্তে এ বিষয়ে নতুন কোনো তথ্য দেওয়ার মতো নেই। সফরসূচি চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে। ঠিক আগের ব্রিফিংয়ে একই কথা বলেছিলেন তিনি, এই ব্যাপারে নতুন কোনো তথ্য নেই। এবং এভাবেই তারা মূলত গত 2 বছর ধরে সমস্ত প্রসঙ্গ এড়িয়ে গেছে, যে কোনো নতুন তথ্য নেই, এগুলো আইনের দিক বিবেচনা করা হচ্ছে, ভেবে দেখা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, যেটা প্রয়োজন সেটা করা হবে। এই ধরনের শব্দ এবং বাক্য প্রয়োগ করে রণধীর জয়সওয়াল কিন্তু সব প্রসঙ্গে কৌশলে এড়িয়ে গেছেন। কিন্তু এই প্রথম মক্কা জোটের প্রসঙ্গে বাংলাদেশ যোগ দেওয়ার আগ্রহের কথা যখন হুমায়ুন কবির আমাদের পররাষ্ট্র উপদেষ্টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি যেটা প্রকাশ করেছেন আগ্রহ, তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে ভারত। এখন ভারতের এই প্রতিক্রিয়া আমরা কিভাবে দেখব, আমরা কিভাবে নেব? আমরা কি সেটাকে সিরিয়াসভাবে নেব? আমরা কি মনে করব যে ভারত এটা হুমকি দিল, তার হুমকির পরিপ্রেক্ষিতে আমরা কি যুদ্ধের প্রস্তুতি নেব? এবং সেই ক্ষেত্রে কি ডক্টর ইউনূসকে আমরা প্রস্তুত থাকতে বলবো যে আপনি আপনার সৈন্য সামন্ত নিয়ে প্যারামিলিটারি যাদেরকে তৈরি করেছেন তাদের নিয়ে রেডি থাকুন? নাকি কোনো ধরনের কোনো উত্তেজনাকর পরিস্থিতি আমরা চাইব না? আমরা চাইব সমঝোতা, সমাধান, আলোচনা, পারস্পরিক বন্ধুত্ব। এবং একটা কথা আমরা ভুলে যাব না, সেটা হচ্ছে যে আত্মীয় বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। প্রতিবেশী ইচ্ছা করলে আমরা বদলাতে পারবো না। প্রতিবেশীকে এটা চিরন্তন সত্য, সে তার জায়গায় থাকবে। সুতরাং সে তার জায়গায় থাকবে, এই চিরন্তন সত্যকে মাথায় রেখেই আমাকে কূটনৈতিক সিদ্ধান্তগুলো নিতে হবে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।